সুপ্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি চ্যানেল 24-এর বিশেষ আয়োজন কংগ্রেসিয়া ডায়াবেটিস মেলা সহযোগিতায় হেলদি লিভিং ট্রাস্ট। আমি ডক্টর ফজলুর রাব্বি খান। আপনারা সবাই জানেন ডায়াবেটিস একটি মহামারী রোগ। আমাদের প্রায় শতকরা 62% মানুষ জানে না যে তার ডায়াবেটিস আছে, আর যাদের ডায়াবেটিস হয়েছে তাদের প্রায় 92% মানুষ ডায়াবেটিসের সুষ্ঠু নিয়ন্ত্রণ করছে না। এই যে নিয়ন্ত্রণ করছে না, এর মাঝখানে আসলে মূলত বিষয়টা হলো সচেতনতা। এই সচেতনতার জন্যই আমরা ডায়াবেটিস মেলা আয়োজন করি। ডায়াবেটিস মেলা একটা ভিন্নধর্মী উদ্যোগ। এই উদ্যোগে আজকে আমাদের সাথে এই স্টুডিওতে উপস্থিত আছে আমাদের দেশের স্বনামধন্য চিকিৎসক এবং কিছু ডায়াবেটিস রোগীর প্রতিনিধিরা। তো আজকে মূলত যে বিষয়টা হবে যে রুগীরা তার প্রশ্নগুলো করবে ডক্টরদেরকে, ডক্টররা তার উত্তরটা দিবে। এভাবেই আসলে আমরা এই পুরো আয়োজনটি করেছি এবং আশা করি আপনাদের অনুষ্ঠানটি ভালো লাগবে। প্রথমে আমি আপনাদের পরিচয় করে দিই আমাদের বিশেষজ্ঞ ডক্টরদের। আমাদের প্রথমেই আছে প্রফেসর মোহাম্মদ ফারুক পাঠান, উনি সমন্বয়ক উপদেষ্টা পরিষদ ডায়াবেটিস মেলা এবং চেয়ারম্যান হেলদি লিভিং ট্রাস্ট। তারপরে আছেন প্রফেসর নিয়াজ আব্দুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক বাংলাদেশ আই হসপিটাল ইনস্টিটিউট, উনি রেটিনা বিশেষজ্ঞ। তারপরে আছেন ডক্টর সাজেদা সেলিম, উনি প্রেসিডেন্ট ইলেক্ট বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি। শুরুতেই আমি প্রফেসর অধ্যাপক ফারুক পাঠান স্যারকে বলবো যে ডায়াবেটিস মেলা সম্পর্কে ছোট্ট একটু ভূমিকা দেওয়ার জন্য, যে কেন আমরা এই প্রোগ্রামটা করছি। ধন্যবাদ ডক্টর রাব্বি আপনাকে। ডায়াবেটিস মেলা একটা সমাজমূলক ফিলান্থ্রপিক প্রতিষ্ঠান, জনকল্যাণমূলক প্রতিষ্ঠান, যেখানে আমরা রোগীকে ফোকাস করে আমরা এই প্রতিষ্ঠানটা করেছি। উদ্দেশ্য হলো আপনি যেটা অলরেডি শুনেছেন ডক্টর রাব্বি, আপনি বলছেন যে ডায়াবেটিস বাংলাদেশে একটা মহামারী আকারে এলান করেছে এবং অনেক লোক জানে না। 60% 70% মানুষ ডায়াবেটিস তারা আছে, নীরব ঘাতক হিসাবে আসছে। আর যারা অলরেডি ভুগছেন তাদের বেশিরভাগই শতকরা 90 উপরে কিন্তু সরকার নিয়ন্ত্রণ নাই। সরকার নিয়ন্ত্রণ যদি না থাকে আমার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের বিভিন্ন রকমের সমস্যা সৃষ্টি হবে। চোখের সমস্যা, নার্ভের সমস্যা, হার্টের সমস্যা, কিডনির সমস্যা। এই যে সমস্যাগুলি হচ্ছে কারণটা একটাই, ডায়াবেটিস সুনিয়ন্ত্রণ না থাকার কারণে। এখানে ভূমিকা ফিজিশিয়ানদের ভূমিকা যতটুকু এই রোগের ব্যাপারে, এখানে রোগীদের ভূমিকা সবচেয়ে বেশি। অন্য রোগের বেলায় ফিজিশিয়ানের ভূমিকা সবচেয়ে বেশি রোগটা নিয়ন্ত্রণ রাখার জন্য, কিন্তু ডায়াবেটিস মতো একটা রোগ যেটা সারা জীবনের রোগ, এখানে রোগীর ভূমিকা কিন্তু সবচেয়ে বেশি থাকবে। এই ভূমিকা দিয়ে রোগী চিন্তা করে যে রোগটা তো আমারই, দায়িত্ব কিন্তু আমারই এই রোগটা সুনিয়ন্ত্রণ করার জন্য। আমি পরামর্শ নিব চিকিৎসকের, সুনিয়ন্ত্রণ দায়িত্বটা কিন্তু আমারই। যদি দায়িত্বটা আমি নিতে চাই তাহলে খালি দায়িত্ব নিতে চলবে না, আমার রোগ সম্বন্ধে জানতে হবে, কীভাবে নিয়ন্ত্রণ রাখতে হবে সে জানতে হবে, কী কী সমস্যা হইতে পারে আমাকে জানতে হবে। তাহলে এই দায়িত্বটা নেওয়ার সঙ্গে সঙ্গে আমাকে শিক্ষাটা নিতে হবে যে আমি ডায়াবেটিস স্বনির্ভর চিকিৎসা হিসাবে আমি কতটুকু আমি পালন করতে পারবো, সে চিকিৎসা নেওয়ার ব্যাপারে এই আমাদের ডায়াবেটিস মেলার মূল উদ্দেশ্য। অর্থাৎ আমি জানবো, 10 জনকে জানাবো যারা ডায়াবেটিস রোগে ভুগছেন বা যারা ভুগছেন না তারা নিজেকে কীভাবে ডায়াবেটিস থেকে মুক্ত রাখতে পারবেন এবং যাতে আমার জটিলতার সৃষ্টি না হয়, সেইবার আমার ভূমিকা কেমন থাকবে, অন্য রোগীভাবে কেমন থাকবে, আমার দ্বারা যাতে আরেকজন মানুষ উপকার হতে পারে। এই সচেতনতা উদ্দেশ্য করে কিন্তু ডায়াবেটিস মেলাটা আমরা প্রতিষ্ঠা করেছি। এখানে আমাদের সাথে যুক্ত আছেন বাংলাদেশের স্বনামধন্য চিকিৎসক যারা আছেন, বিশেষজ্ঞরা আছেন, ডায়াবেটিস রিলেটেড যে কমপ্লিকেশনগুলি হয় সেই বিষয়ে যারা বিশেষজ্ঞ আছেন তাদেরকে নিয়েই কিন্তু আমরা সর্বোপরি আমরা সম্মিলিতভাবে এই প্রচেষ্টা চালাবো। সেখানে রোগী ভূমিকা থাকবে, রোগীরাও আমাদের সাথে যুক্ত থাকবেন, যাতে আমরা সবাই মিলে এই রোগটাকে নিয়ন্ত্রণ রাখতে পারি এবং এই রোগের সাথে জড়িত যেসব জটিলতাগুলি আছে সে নিজেকে মুক্ত রেখে সুস্থ জীবনযাপন করতে পারি। এই হলো উদ্দেশ্য। ধন্যবাদ স্যার। আমি এখন নিয়াজ আব্দুর রহমান স্যারকে বলবো এই বিষয়ে ছোট্ট একটু ভূমিকা দেওয়ার জন্য। ধন্যবাদ। এটা একটা বিশাল একটা উদ্যোগ, কারণ এটা যে মোটোটা এবং যেটা ফারুক স্যার একটু আগে বললেন যে ডায়াবেটিস আমার, দায়িত্ব আমার, এটাই সবার বুঝতে হবে যে ডায়াবেটিস থাকলে চিকিৎসকরা চিকিৎসা করবে, দায়িত্বটা আবার নিতে হবে। সো ডায়াবেটিস যদি কারোর হয়, প্রথমে তো আমরা চিকিৎসকদের কাছে যাই, যেমন ফারুক পাঠান স্যার আছেন, সেলিম স্যার আছেন, ওনাদের কাছে আমরা সুগারটা নিয়ন্ত্রণ করি। কিন্তু তার সাথে সাথে আমাদের জানতে হবে ডায়াবেটিস বেশি দিন থাকলে আমার শরীরে আর কী কী হতে পারে। এই সচেতনতা খুব ইম্পর্ট্যান্ট। ডায়াবেটিস এমন একটা রোগ যে শরীরের সমস্ত অঙ্গকে এফেক্ট করতে পারে। কারণ ডায়াবেটিসে হয় কি, শরীরের ভিতরে যে রক্তের নালী, ছোটো ছোটো রক্তের নালী, এই রক্তের নালীগুলোর মধ্যে সমস্যা তৈরি হয়। সেই রক্তনালী আমার মস্তিষ্কেও আছে, আমার হার্টেও আছে,
আমার ফুসফুসে আছে, আমার চোখে আছে, আমার হাতে পায়ে সব জায়গায় আছে, যার জন্য ডায়াবেটিস আলটিমেটলি আমার শরীরের বিভিন্ন জায়গায় সমস্যা তৈরি করতে পারে। তাই এই সচেতনতা খুব ইম্পর্টেন্ট। ডায়াবেটিস যদি কারোর থাকে কতদিন পর পর কী কী চোখ পরীক্ষা করতে হবে, আমি চোখের ডাক্তার হিসেবে বলতে পারি, কারোর যদি ডায়াবেটিস ধরা পড়ার সাথে সাথে প্রথমে একটা চোখের পরীক্ষা করতে হবে যে তার চোখের ভিতরে কিছু হয়েছে কিনা। যদি কিছু না হয়ে থাকে প্রতি বছর একবার চোখের ভিতরে ডায়াবেটিস আছে কিনা সেই পরীক্ষাটা করতে হবে। তো আর যদি কিছু হয়ে যায় তখন আমরা বলবো যে এক বছর থেকে এটা কি 9 মাস হবে, না 6 মাস হবে, না 3 মাস হবে, সেটা চোখ দেখে আমরা বলবো। তো এইটাই হলো সচেতনতা। চোখের ক্ষেত্রে বললাম, অন্যান্য শুনবেন কিডনির ক্ষেত্রে কী হবে, শরীরের অন্যান্য অঙ্গের ক্ষেত্রে কী হবে, সব কিছু এটা জানাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ধন্যবাদ প্রফেসর ইন্ডিয়াজ আব্দুল রহমান স্যার। এখন আসছি ডাক্তার সারদা সেলিম। ওনার একটা স্লোগান আছে, কথা আছে, আলু সবজি না। একটা মারাত্মক একটা কথা, কত ইম্পর্টেন্ট একটা কথা। সবাই আমরা আলুকে সবজি ভাবি এবং আলু খেয়ে নিচ্ছি এবং শর্করা নিচ্ছি। উনি এটা দিয়ে শুরু করেছেন। ওনার চেম্বারে দেখলে দেখা যায় এটাই একটা বড় করে লেখা। সো উনি ওনার ভূমিকাটা এই অ্যাওয়ারনেস নিয়ে যে কতটুকু গভীরে সেটা বলার জন্য আমি সেটা বললাম। এখন আমি ডক্টর সারদা সেলিমকে অনুরোধ করব একটু এই বিষয়ে ছোট্ট করে কিছু বলার জন্য। ধন্যবাদ আপনাকে। ডায়াবেটিস মেলা কিন্তু এটা একটু লোকজনের কাছে কিন্তু খুব বেশি পরিচিত বা আমরা অভ্যস্ত নই এরকম একটা শব্দ। বই মেলা হয়, বাণিজ্য মেলা হয়। তো আমরা যখন প্রথম থেকে আপনার ফারুক পাঠান স্যার আমরা যে উদ্যোগ নিলাম, আমরা আসলে এটাকে এমন একটা পর্যায়ে নিতে চাচ্ছি যে এই ডায়াবেটিস যার হয়েছে উনি আজীবন ডায়াবেটিসের রোগী, কিন্তু উনি আনন্দময় জীবনযাপন করবেন, রোগকে নিয়ন্ত্রণ করবেন, দীর্ঘস্থায়ী জটিলতাকে যতটা সম্ভব কমাবার চেষ্টা করবেন। স্যার আজকে আমরা সৌভাগ্যক্রমে নিয়াজ স্যারকে পেয়েছি, আর অন্য দিন আর অন্য বিশেষজ্ঞ আসবেন। কিন্তু রোগটি তো প্রাত্যহিক একটি সমস্যা। তো রোগী যেভাবে খাচ্ছে, পরিশ্রম করছে, আরামায়েশ করছে, অনুষ্ঠানে যাচ্ছে, অন্য যে কোনো কর্মকাণ্ড করছে, কিন্তু ডায়াবেটিস কিন্তু তার শরীরে রয়েই গেল। এখন এটাকে নিয়ে মাঝে মাঝে ডাক্তার দেখাবে, মাঝে মাঝে কিছু কর্মকাণ্ড করবে, এটি করে কিন্তু আগানো যাচ্ছে না। তার ফলাফল হলো 92% ডায়াবেটিসের রোগী বাংলাদেশে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছেন। তাহলে কিছু কিছু ওনাকে সহযোগিতা করতে হবে। স্যার যেটি বলেছেন যে আমরা তো খালি পরামর্শ দিলাম, কাজটি ওনাকেই করতে হবে। উনি যে করবেন, ওনাকে করতে উদ্বুদ্ধ করতে হবে, এম্পাওয়ার করতে হবে। তো সেটাই আমরা আসলে করতে চাই। আজকে যারা এখানে যুক্ত হয়েছেন রোগী, সম্মানিত রোগী বিভিন্ন জায়গা থেকে এসেছেন, আমরা ধরে নিচ্ছি যে উনি এক একজন ডায়াবেটিসের রোগীর প্রতিনিধিত্ব করছেন। তাহলে উনি কি জানতে চান সেটা যদি আমরা বলে দেই এবং এটা যখন প্রচারিত হবে, অন্যরা শুনেন, নিজের জীবনে এটাকে বিভিন্নভাবে কাজে লাগান, তাহলে আমরা আশা করতে পারি দিন দিন ডায়াবেটিসের রোগীর সংখ্যা কমবে, ডায়াবেটিস যাদের হয়েছে তাদের কন্ট্রোল ভালো থাকবে এবং দীর্ঘস্থায়ী জটিলতা আস্তে আস্তে কমতে থাকবে এবং আরও দীর্ঘায়ু লাভ করবেন। তো সেটি নিয়েই আমরা এই কর্মকাণ্ডটি আগে যেভাবে করেছিলাম এখন এই পরিবর্তিত পরিস্থিতিতে একটু হাইব্রিড পদ্ধতিতে করছি, কিন্তু কর্মকাণ্ড কিন্তু চালিয়ে যাব আমরা আশা করি। ধন্যবাদ ডক্টর সারদা সেলিম। আপনারা শুনলেন সবাই কেন আমাদের সচেতনতা দরকার, কেন আমাদের ডায়াবেটিস সম্বন্ধে আরও জানতে হবে, কেন আমাদের ডায়াবেটিসকে কীভাবে প্রিভেন্ট করতে হবে, ইত্যাদি ইত্যাদি। তো এখন পালা আপনাদের। আপনারা আপনাদের মনে প্রশ্নগুলো আছে সেটা একটু বলবেন, কিন্তু খেয়াল রাখবেন যে এই প্রশ্নটা যেন এমন একটা প্রশ্ন হয় যেটা আপনার মতো আরও অনেককেই জানবে এবং বুঝবে, তাতে তাদের সবার উপকার হবে। আমার নাম চৌধুরী আহসানুল কবির, আমি রিটায়ার্ড ডিআইজি। আমি 22 বছর আমি ডায়াবেটিস নিয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। আমার HbA1c এখন 7.4 এই মাসেই, আর আমার 4টা রিং পড়েছে আর কি। তো এখন ডায়াবেটিসের কি ক্ষতি হয় শরীরে, ডায়াবেটিস যদি মানে সুগার বেড়ে গেলে, ইনসুলিন রেজিস্ট্যান্সটা খুব বেশি বেড়ে গেলে কি ক্ষতি হয়, এটা আমার একটু জানার একটু প্রয়োজন। আর আমার এসিআরটা খুব খারাপ, 565 রেশিও। সেই অবস্থায় আমি এখানে মেটফরমিন খাচ্ছি, আমার ইনসুলিন নেওয়া প্রয়োজন কি না, এটা একটু পরামর্শ দিলে আমার ভালো হয়। ধন্যবাদ। এই বিষয়ে আমি অধ্যাপক ফারুক পাঠান স্যারকে বলবো একটু উত্তরটা দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। আপনি যে আপনি করলেন, আপনি তো ডায়াবেটিসের বয়স 20 বছর, অনেক দিন পুরনো ডায়াবেটিক পেশেন্ট। অনেক দিন পুরনো ডায়াবেটিস যেটা হয় রক্তের শর্করা উন্নত থাকার কারণে, এটা যেটা প্রফেসর নিয়াজ অলরেডি বলেছেন, আমাদের শরীরে অনেক শিরা আছে, বড় বড় শিরা আছে, ছোটো ছোটো শিরা আছে। ডায়াবেটিসের নিয়ন্ত্রণ না থাকে তাহলে এই শিরাগুলি ব্লক হয়ে যায়। ব্লক হওয়া মানে হলো আমার ওই জায়গাতে আমার রক্তের সাপ্লাই যাবে না। এইটা হলো মেইন কারণ। এটা
বড় বড় শিরাতেও হতে পারে, ছোটো ছোটো শিরাতেও হতে পারে। যেন আপনি বলেন আপনার একটা হার্টের সমস্যা আছে, আপনি রিং পড়েছেন, মানে কি আপনার হার্টের যে রক্তের শিরা আছে সেখানে ব্লক হয়ে গেছে, সেটা আপনার ছুটানোর জন্য রাস্তা ক্লিয়ার করার জন্য আপনাকে রিং পরাই আপনি সেটা রাস্তাটা ঠিক করেছেন। কারণটা হলো যে আপনার ডায়াবেটিস অনেকদিন নিয়ন্ত্রণ ছিল না একটা বিষয়। ঠিক তেমনি আপনি আর একটা কথা বলছেন, এসিআর আপনি বেশি আছে। এসি মানে হলো আপনি কিডনির সমস্যার একটা প্রাথমিক আলামত, অর্থাৎ আপনি যে কিডনিতে প্রচুর কৈশিক নালী আছে যেগুলিতে পরিবর্তন যে হয় ডায়াবেটিস অনিয়ন্ত্রিত কারণে এই শিরাগুলি ঠিকমতো কাজ করছে না, আমার যেটা ব্লাডের যে অ্যালবুমিনটা আছে সেটা অ্যালবুমিন বেড়ে যাচ্ছে, এটা প্রাথমিক পর্যায়ে কিডনির সমস্যা হওয়ার জন্য। ঠিক তেমনি যাদের হার্টের সমস্যা অলরেডি আছে, আর বড় বড় শিরা, এটা তেমন ব্রেনের শিরাও আছে, আমার পায়ের শিরাও আছে, তাহলে আমার ব্রেনের শিরা যদি ব্লক হয়, রক্তের সাপ্লাই কমে যায়, আমরা বলি স্ট্রোক বলি। পায়ের শিরা যদি ব্লক হয় বা রক্তের সাপ্লাই কমে যায় তাহলে তাড়াতাড়ি আমার গ্যাংগ্রিন হওয়ার, ঘা হওয়ার সম্ভাবনা থাকে বেশি, সেটা সাথে শুকায় না, এগুলো বড় বড় শিরা পরিবর্তন। ঠিক তেমনি কৈশিক নালী যেটা বললেন, এসিআর বেশি মানে আপনার কিডনির যে কৈশিক নালীগুলি আছে, সূক্ষ্ম যে নালীগুলি আছে সেখানে পরিবর্তন হওয়ার কারণে আপনার কিডনি ফাংশনের খারাপের দিকে যাচ্ছে। প্রথমে আলামত হলো এসিআর হাই হওয়া, মানে অ্যালবুমিন যাওয়া। ঠিক তেমনি নার্ভেরও আমার রক্ত সাপ্লাই আছে, নার্ভের রক্তের সাপ্লাই কমে যায় তখন আমরা নিউরোপ্যাথি বলে হাত পা জ্বালাপাড়া করা, হাত পা অবাস করে, হাত পা কামড়ানো, এগুলো তো আমরা নিউরোপ্যাথির লক্ষণ। ঠিক চোখে বেলা যেটা প্রফেসর নেয়াত বললেন যে চোখের ভিতরে যেমন একটা আছে লেন্স তোমার চোখে দেখছি, কিন্তু লেন্সের পিছন দিকে একটা পর্দা আছে যেটা নার্ভ এবং রক্তের সমন্বয় হিসাবে, এটা মেইন আমাদের এই পর্দার মাধ্যমে কিন্তু আমরা ছবিটা দেখে আমাদের ব্রেনের দিকে যায়। এই যে শিরাতে আছে রেটিনাতে, এই রেটিনার শিরা দুটো পরিবর্তন হয় তাহলে রেটিনা ঠিকমতো কাজ করবে না, সেটা আস্তে আস্তে রক্তক্ষরণ হবে এবং অন্ধ থেকে যাবে। আমার ছানি কাটলে আমি অন্ধত্ব ইজিলি আমি ছানি ঠিক করতে পারবো, লেন্স বসাতে পারবো, কিন্তু নার্ভের যে শিরাটা আছে, পর্দাটা আছে, আমার যে রক্তের শিরার যে পর্দাটা আছে রেটিনা, এটা কিন্তু পরিবর্তন সহজে হয় না। তাহলে এই যে কমপ্লিকেশনগুলো যেগুলো হচ্ছে, যদি এগুলো আমি ঠিক রাখতে চাই, ডেফিনেটলি সরকার সুনিয়ন্ত্রণ রাখতে হবে। আমি কথা বলছি একটা সুনিয়ন্ত্রণ বলতে এটি বোঝায় সারাদিন ব্লাড সুগার ঠিক থাকতে হবে। আমার সারাদিন মানে খালি পেটেও থাকতে হবে, খাওয়ার পরে প্রত্যেকটা ঠিক থাকতে হবে, রাত্রেও ঠিক থাকতে হবে। তো সুনিয়ন্ত্রণ রাখতে গেলে আপনাকে জানতে হবে সুনিয়ন্ত্রণ বলতে কী বোঝায়। এক এক বয়সে আমরা এক একটা সুনিয়ন্ত্রণ চিন্তা করি, এটা ইজিলি আমরা ব্লাড সুগার মেপে আমরা বলতে পারি যে আমার সরকার নিয়ন্ত্রণ আছে কিনা। না জানলে আপনি আপনার চিকিৎসক যিনি আছেন তাকে জিজ্ঞেস করেন সুনিয়ন্ত্রণ বলতে কী বোঝায়, কয়বার ব্লাড সুগার করতে হবে, 3 বার না 5 বার না 6 বার করার পরে আমার রিপোর্ট দেখে আমি কীভাবে সুনিয়ন্ত্রণ রাখবো, এই বিষয়টা স্টেপগুলো খাবার ব্যাপারটা নিয়ে, হাঁটাহাঁটি ব্যাপারটা নিয়ে, ওষুধপত্র কী যাবে এটা নিয়ে আপনাকে পরামর্শ নিতে হবে। এই পরামর্শ নিয়ে আপনাকে বাস্তবায়ন করতে হবে, তাহলে এটা ঠিক হবে। আরেকটা জিনিস হলো যে অনেকদিন পুরনো ডায়াবেটিস হলে যেটা হচ্ছে, যারা বয়স্ক যারা আছেন তাদের যে আমরা বলছি যে আপনার ডায়াবেটিস মতো ধরা পড়ছে, ধরা পড়ে এটা না যে আপনি এখনই ডায়াবেটিস হয়েছে, আপনি হয়তো বা ডায়াবেটিসটা 3 থেকে 4 বছর 5 বছর যাবত আপনি ভুগতেছেন, আপনি যেহেতু লক্ষণ নাই বলে আপনি পরীক্ষা করতে যাচ্ছেন না, তাহলে ইতিমধ্যে হতে পারে যে প্রথম ধরা পড়া ডায়াবেটিস অলরেডি কিন্তু আমার কিছু কমপ্লিকেশন হয়ে যাচ্ছে। তাহলে শুরু থেকে আমাকে কমপ্লিকেশন দেখতে হবে, স্ক্রিনিং করা লাগবে, আমার চোখটা দেখাইতে হবে, প্রসবে অ্যালবুমিন যাচ্ছে না দেখতে হবে, হার্ট অ্যাটাক ইসিজি করতে হবে, রক্তের চর্বি আছে দেখতে হবে। কারণ ডায়াবেটিস মানে খালি ডায়াবেটিস তো না, তার সাথে যুক্ত হয় ব্লাড প্রেশার, যুক্ত হয় রক্তের চর্বি। তাহলে এগুলোতে আমি সব কিছু সমন্বয় না করতে পারি তবে হার্টের সমস্যা আমাকে আস্তে আস্তে প্রগ্রেস করবে, আমার কিডনির সমস্যা আস্তে আস্তে প্রগ্রেস করবে, চোখের সমস্যা আস্তে প্রগ্রেস করবে। তাহলে এই জিনিসটি আমি যদি করতে যাই তাহলে কি আপনাকে জানতে হবে এবং চিকিৎসক যিনি করছেন তাকেও জানতে হবে এবং কীভাবে কখন কোন মুহূর্তে আমাকে স্ক্রিনিং করতে হবে, তো ডায়াবেটিস না নিয়ন্ত্রণ আছে কি না, তার সাথে অন্য যে অঙ্গ প্রত্যঙ্গ আমার স্ক্রিনিং দরকার আছে, কমপ্লিকেশন যেটা হচ্ছে সেটাকে আমাকে প্রতি বছর অন্তপক্ষে একবার করে দেখতে হবে। ধন্যবাদ স্যার। আপনারা জানলেন যে আপনাদের ডায়াবেটিসটা কখন কীভাবে স্ক্রিনিং করতে হবে এবং যেটা আপনাকে পরবর্তীতে কমপ্লিকেশন প্রিভেন্ট করতে সহায়তা করবে। সো এখন দ্বিতীয় প্রশ্ন। আসসালামু আলাইকুম, আমি রোকেয়া নিয়াজ। আমার 7 বছর যাবত ডায়াবেটিস, তো আমার একটু কন্ট্রোলে থাকে আমার সবসময়। তো আমার একটু জানার বিষয় সেটা হলো যে চোখের ব্যাপারটা, যে একজন ডায়াবেটিক পেশেন্টের চোখে কী ধরনের প্রবলেম হতে পারে এবং তার কতদিন পর ডাক্তার দেখানো উচিত। আমরা এই মেসেজটাই সবাইকে দিতে চাই। আপনি যে প্রশ্নটা করেছেন, চোখের যতগুলো জায়গা আছে সব জায়গায় ডায়াবেটিস কখন না কখন তার প্রভাব ফেলতে পারে। যেমন ডায়াবেটিস জন্য চোখের পাতাটা পড়ে যেতে পারে, এটা একটা নার্ভের সমস্যা। চোখ টেরা হয়ে যেতে পারে, এটাও নার্ভের সমস্যা। এগুলো কিন্তু ধীরে ধীরে ঠিক করা যায়। ডায়াবেটিসের জন্যে যে বয়সে চোখে ছানি আসে বয়স্কদের, এই বয়সটা আগিয়ে চলে আসতে পারে। তার মানে 60-এর পরে ছানি আসার কথা, কিন্তু তার 50-এর ভিতরে 45-এর ভিতরে ছানি হয়ে যেতে পারে। এটাও অপারেশন করে তাড়াতাড়ি ঠিক করা যায়। সমস্যা হলো যেটা ফারুক পাঠান স্যার বলেছেন
এবং ডক্টর রাব্বিও বলেছেন, সেটা হলো চোখের পিছনে যে পর্দাটা রেটিনা, যেখান থেকে আমার ছবিটা তৈরি হয়, ওর রক্তের নালীগুলো যদি খারাপ হয়ে যায়, এই রক্তের নালীগুলো খারাপ হলে কি হয়, রক্তের মনে করেন আমার শরীরের যে রক্তের নালী আছে এর ভিতরে রক্ত চলাচল করছে, এখান থেকে তো কিছু বেরিয়ে আসছে না, রক্তের নালীগুলোর ভিতর থেকে বেরিয়ে আসে, পানির পাইপ, ট্যাঙ্ক থেকে আমার ঘরে পানি আসছে, কিন্তু ওই পাইপটা যদি লিক হয়ে যায় তাহলে তো পানিটা বাইরে চলে আসবে। তো এই জিনিসটাই হয় চোখের ভিতরে এবং অন্যান্য জায়গায়, যে রক্তের নালীটার ও দুর্বল হয়ে যায়, যার জন্য ওর ভিতরে রক্ত চলাচলও করছে, আবার একটু লিক করছে। এই লিক করলে চোখের রেটিনার মধ্যে পানি জমা হয় এবং এই লিকের সাথে চর্বি বেরিয়ে আসে, এই আমাদের দৃষ্টি কমে যায়। এবং এটা হতে হতে পরে নতুন নতুন রক্তের নালী তৈরি করে, যেটা আমরা চাই না, অবাঞ্ছিত রক্তের নালী, নিউ ভেসেল বলি। এগুলো যদি হয় তখন এই রক্তের নালীগুলো ছিঁড়ে যেয়ে আমরা অন্ধ হয়ে যাই, যার জন্যে ডায়াবেটিস থেকে অন্ধত্ব একটা বিশাল কারণ হয়ে দাঁড়িয়েছে। আজকে ডায়াবেটিসের প্রভাব যত বাড়ছে, মানুষ যত বাড়ছে, আমরা ডায়াবেটিস থেকে অন্ধত্বের রোগীর সংখ্যা প্রতিদিন পাচ্ছি, যেটা আগে এত ছিল না। তাই সবার খুব চোখ সম্পর্কে সতর্ক থাকতে হবে। ও আচ্ছা, আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হলো, এই যে ডায়াবেটিস থেকে চোখের যে রেটিনার প্রবলেম, এটাকে আমরা বলি প্রিভেন্টেবল। তার মানে আমরা যদি চাই এটাকে আমরা প্রতিরোধ করতে পারি যদি রুগী আমার কাছে আগে আসে। যখন একবার যদি রক্তক্ষরণ হয়ে যায়, রক্তনালী ছেড়ে যায়, তখন আমরা চোখটাকে রক্ত সরালাম, কিন্তু আগের মতো দৃষ্টি আর ফেরত আসে না। তাই যেহেতু এটা প্রিভেন্টেবল, তাই দায়িত্ব আমরা জানিয়ে দেওয়ার পরে দায়িত্ব হলো আপনাদের প্রতি বছর চোখ টেস্ট করবেন। এটা যে শুধু চশমার পরীক্ষা সেটা না, চোখের গ্লুকোমার প্রেশারের পরীক্ষা সেটা না, চোখের ভিতরে ডায়াবেটিস আসছে কিনা না থাকলেও প্রতি বছর করতে থাকবেন। কারণ একদিন না একদিন একটু না একটু হলেও হবে। অল্প যদি হয়, আমাদের অনেক ধরনের চিকিৎসা আছে, ওষুধ আছে, লেজার রশ্মি আছে, ডায়াবেটিসের কন্ট্রোল আছে, তাতে করে এটা ভালো হয়ে যেতে পারে। সারা জীবন সে ভালো দেখলো, কিন্তু অনিয়ন্ত্রিত থাকলে, রক্তক্ষরণ একবার হয়ে গেলে এখান থেকে পরিষ্কার দৃষ্টি আনা খুবই কঠিন হয়ে যায়। আর বেশি দেরিতে আসলে আমরা আর কিছুই করতে পারি না। তার জন্যে চিকিৎসা রয়ে গেছে, কিন্তু সময়টা হলো খুব জরুরি। যত আগে আসবেন, প্রতি বছর অবশ্যই চোখ টেস্ট করবেন। এটাই হলো আজকের মেসেজ। আপনি যখন চোখ দেখাতে যাবেন বলবেন আমি তো ডায়াবেটিস ভুগছি, আমার চোখে কোনো ডায়াবেটিসজনিত কারণে কোনো প্রবলেম হলো কিনা আপনি দেখে দেন। এই মেসেজটা দিলে ওই ডাক্তার তখন সেভাবে আপনাকে দেখবে ডায়াবেটিসজনিত কোনো প্রবলেম হচ্ছে কিনা, রেটিনার কোনো প্রবলেম হচ্ছে কিনা। এটা কিন্তু ইম্পর্টেন্ট বিষয়, আমরা বলি না। থ্যাংক ইউ স্যার, এটা আমার বলা উচিত ছিল। থ্যাংক ইউ। আমরা প্রতি বছরে অন্তত একবার চোখের পরীক্ষা করব, যাদের ডায়াবেটিস আছে তারা অবশ্যই। সো পরবর্তী প্রশ্ন। আমার ওই সমস্যা একটাই, আমার এই যে চোখে পানি আসে আর চোখটা ড্রাই হয়ে যায়, এটাই আমার চোখের সমস্যা। ড্রাই আইয়ের সাথে ডায়াবেটিসের ডাইরেক্ট রিলেশনশিপ তেমন নেই। বয়স হলে দেখেন আমাদের চোখ এবং মুখ সবসময় ভিজা থাকে। মুখ যদি কোনো সময় শুষ্ক হয়ে যায়, কেমন লাগে যে পিপাসার্থ, আমার মুখ শুকিয়ে গেছে, সেরকম চোখটা কিন্তু সবসময় ভিজা। চোখে প্রতি মুহূর্তে আল্লাহ তাআলা কতগুলো গ্ল্যান্ড সৃষ্টি করে দিয়েছেন। এই গ্ল্যান্ড থেকে বিভিন্ন ধরনের লিকুইড এবং অন্যান্য জিনিস তৈরি হচ্ছে, এমনকি ব্যাকটেরিয়া। তো চোখটা কিন্তু খোলা, বাতাস লাগছে, ইনফেকশন হচ্ছে না, কারণ চোখের নিজস্ব অ্যান্টিবায়োটিক আছে যেটা শরীর তৈরি করছে। তাই চোখের পানির ভিতরে বহু কিছু আছে। এই পানির যে ফ্যাক্টরিগুলো, কয়েকটা গ্ল্যান্ড, এইগুলো বয়সের সাথে মাঝে মাঝে ওদের কর্মক্ষমতা কমে যায়, তখন চোখ শুষ্ক লাগে। যদি শুষ্ক লাগে তাহলে করে আমাদের আর্টিফিশিয়াল টিয়ার আছে, সেইটা দিয়ে আবার ভিজিয়ে রাখতে হবে চোখটাকে। এটা ছাড়া আর উপায় নেই। আবার কিছু কিছু অসুখের সাথে শুষ্কতার সম্পর্ক আছে, কিছু কিছু ওষুধের সাথে শুষ্কতার সম্পর্ক আছে। কিছু কিছু ওষুধ যেটা সবসময় ব্যবহার করতে হয়, ওগুলো দিলে, যেমন কিছু গ্লুকোমার ওষুধ আছে, ওটা দিতে হয় চোখের প্রেশার নিয়ন্ত্রণ করার জন্য, কিন্তু আলটিমেটলি যে চোখটা ড্রাই হয়ে যেতে পারে। তাই এইসবের সাথে আমাদের আর্টিফিশিয়াল টিয়ার ব্যবহার করতে হবে। কিন্তু ডায়াবেটিসের সাথে খুব যে ডাইরেক্ট রিলেশন আছে সেটা নেই, অন্যান্য জিনিস। এই বিষয়ে আমরা অবশ্যই একজন চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নেব এবং আমরা আপনি সেভাবে উদ্যোগ নেবেন। আমি পরবর্তী প্রশ্নের জন্য রিকোয়েস্ট করছি। আমার নাম রফিকুল ইসলাম মিলন। ডায়াবেটিস আছে অনেকদিন যাবৎ, বাট আমি আগে বেশি চা খাইতাম, 4-5 কাপ 6 কাপ। যখন আমার ডায়াবেটিস হলো তখন আমি আমার মিসেস বললো যে তুমি চিনি দিয়ে আর খেও না। তাই আমি বলছি যে আমি চিনি ছাড়া খেতে পারবো না। তো এখন আমি 1 কাপ চা খাই চিনি দিয়ে। এখন যদি চিনিটা তো ক্ষতিকর, বাট চিনি ছাড়া কি গুড় অথবা মধু দিয়ে খাওয়া যাবে কিনা?
ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমি ডক্টর শাহজাদ সেলিমকে বলবো এই প্রশ্নটা উত্তর দেওয়ার জন্য। জি, উনি কিন্তু একটা দারুণ প্রশ্ন করেছেন। আমার মনে হয় আমরা শুরুতে যেরকম বলেছিলাম যে আপনার প্রশ্ন অনেকের মনের প্রশ্ন হলে ভালো হয়, তো সেটি কিন্তু হয়েছে। আসলে যদি আমরা প্রথম থেকে বলি যে চা পান করা মানুষের জন্য উপকারী বা অপকারী কিনা, তো চায়ের মধ্যে ক্যাফেইন থাকে, তো কফিতে বেশি ক্যাফেইন থাকে, চায়ে একটু কম থাকে। ক্যাফেইন কিন্তু উপকারী। এখন সাম্প্রতিক অনেকগুলো গবেষণা হয়েছে, সেখানে দেখানো হয়েছে যে যারা চা বা কফি নিয়ে হয়েছে বেসিক্যালি, যে কফি পান করেন 3 থেকে 4 কাপ, তাদের মধ্যে যাদের ডায়াবেটিস নেই, ডায়াবেটিসের সম্ভাবনা কমে যায়। যার ডায়াবেটিস আছে, ডায়াবেটিস কন্ট্রোলে সাহায্য করে এবং হাইপোগ্লাইসিমিয়ার ঝুঁকি কমে যায়। সবচেয়ে ইন্টারেস্টিং এখানে। দ্বিতীয় হলো ডায়াবেটিসের যে আমাদের স্বনামধন্য স্যার যে যতগুলো জটিলতার কথা বলেছেন, সকল জটিলতার পিছনে হলো ইনসুলিন রেজিস্ট্যান্স এবং কোলেস্টেরল খারাপ হওয়া। সেটি কিন্তু কফি উন্নতি করতে পারে। তাহলে সেই ক্ষেত্রে আমরা তো সকলকে উৎসাহিত করব যে আপনি কফি পান করুন, চা পান করুন, কিন্তু ওই চা বা কফি যার কথাই বলেন এর মধ্যে আর দুধ আর চিনি ঢোকার সুযোগ নেই। কিন্তু এর অর্থ এই যে দুধ খারাপ, চিনি খারাপ তা নয়। কিন্তু দুধ খুবই ভালো, ডায়াবেটিস রোগীর জন্য অনেক ভালো। যাদের হার্টের ঝুঁকি কম তারা তো যে কোনোভাবেই দুধ খেতে পারবেন, হার্টের ঝুঁকি তত বাড়তে থাকবে, স্বর বাদ দিয়ে খেতে হবে। কিন্তু দুধ চা কখনোই গ্রহণযোগ্য নয়। এখন ডায়াবেটিসের রোগীদের অনেকেরই জীবনযাপন এরকম, উনি ভাবেন যে আমার জীবনের অধিকাংশ খাবারই বন্ধ করতে হচ্ছে। এটা কিন্তু এরকম নয়। ডায়াবেটিসের খাদ্য ব্যবস্থাপনা হলো আপনাকে কোন সময় কতটুকু কি খাবেন এইটা বোঝাটা। তাহলে সেই হিসেবে আপনি যদি চিনি খান, যেমন ধরুন আপনি দুপুরবেলা যেটুকু ভাত খান, ভাত কমিয়ে ফেললেন, একটা রসগোল্লা খেলেন, আপনি যদি হিসাব বুঝতে পারেন তাহলে কিন্তু ক্ষতি নেই। কিন্তু আপনি ভাতটা যেটুকু খাবার সেটুকু খেলেন, তারপরে একটা রসগোল্লা খাবেন, এটি কিন্তু ঠিক হলো না। তাহলে ক্যালোরিটা বোঝাটা জরুরি। আবার ডায়াবেটিসের রোগীর সময় মতো না খেলে হাইপোগ্লাইসেমিয়া হবে। হাইপোগ্লাইসেমিয়া হলে কিন্তু মিষ্টি জাতীয় খাবারই আপনাকে খেতে হবে। তাহলে ওটা কিন্তু আপনাদের একদম নিষেধ তা নয়। কিন্তু শুধু কামরাঙ্গা যদি টোটালি খেতে পারবেন না, এমন ধরি কামরাঙ্গাটা সবচেয়ে ভয়ঙ্কর, তাছাড়া সকল খাবার আপনি খেতে পারবেন। কিন্তু যদি আপনি সুনির্দিষ্টভাবে বলেন যে আপনি দুধ চা খাবেন কি না, তাহলে এটা বাদ দেওয়াটা ভালো হবে। আমাদের বাংলাদেশে আরেকটি সমস্যা আমরা আমাদের ডায়াবেটিসের রোগীর জন্য, সকল রোগীর জন্য খুব বেশি দেখছি, সেটি হলো অ্যাসিডিটি, এই ধরনের সমস্যাগুলো, সেগুলো কিন্তু দুধ চার সাথে সরাসরি সম্পৃক্ত। লাল চা কিন্তু এটি করে না, দুধ ছাড়া চিনি ছাড়া কফিও সেটি করে না। তাহলে আপনার সকল খাবারই কোনো না কোনোভাবে আপনার উপকারে আসবে। এই দৃষ্টিভঙ্গিটা যদি তৈরি করতে পারেন আপনার লাভ হবে। আপনার খরচটাও আপনার লাভ হলো, পরিশ্রমটাও আপনার লাভ হলো। সেই ক্ষেত্রে কফি 1 নম্বরে 3 থেকে 4 কাপ, চাও হতে পারে 4 থেকে 5 কাপ, কিন্তু দুধ ছাড়া চিনি ছাড়া। আর মধুর কথা যেটি বললেন, আমরা একটি খাবার খাওয়ার পরে ওটি কতটুকু সুগার বাড়ায় সেটিতে হিসাব করি যে কতটুকু খাবেন, গ্লাইসেমিক ইন্ডেক্স বলে ইংরেজিতে। সেটি কিন্তু লাল চালে ভাতের 72, সাদা চালে ভাতের 74, মধুর কিন্তু 86, এত বেশি। ওই জন্য যাদের সুগার কমে যাবে উনি কিন্তু সরাসরি মধু যদি খান, মধু খেতেও হয় না, কিন্তু জীবাণুতে দিলেই দ্রুত অ্যাবজর্পশন হয়ে যায়, তাহলে সেটি কিন্তু দ্রুত রক্তের সুগার বাড়িয়ে দিবে। কিন্তু কেউ ভাবেন যেহেতু এটি প্রাকৃতিক, এটি খেলে ভালো হবে। ভালো মানে সুগার কমে গেলে ভালো হবে, যার সুগার ভালো আছে, কন্ট্রোল করতে চাচ্ছেন, তার জন্য কিন্তু খুবই খারাপ হলো। আরেকটা জিনিস মনে রাখেন, ডায়াবেটিসের কিন্তু সংস্কৃত শব্দ ছিল মধুমেহ। তো রোগটাই কিন্তু মধুওয়ালা, তার মধ্যে আরও মধু যোগ করা মানে 2 দিয়ে 10 হয়ে যাবে, 2 দিয়ে 4 না কিন্তু। ধন্যবাদ স্যার, চমৎকার উত্তর। এখন যাচ্ছি পরবর্তী প্রশ্নে। স্যার, আমার নাম সঞ্জয় মজুমদার। আমি স্যার ডায়াবেটিকের পেশেন্ট, 7 বছর যাবত আমি ডায়াবেটিক ক্যারি করছি। তো আমার প্রশ্ন স্যার, 2টো প্রশ্ন। একটা হলো যে বাড়িতে বসে আমরা যে গ্লুকোমিটার মেশিন দিয়ে যে ডায়াবেটিক টেস্ট করি, এটা কতটুক কার্যকর? কেন এটা এই রিপোর্টের উপরে বেসিস করেই আমরা কিন্তু সব কিছু করছি। 1 নম্বর প্রশ্ন। 2 হলো স্যার, ডায়াবেটিক খাদ্য তালিকা মেনটেন করার পরও ওয়েট নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না, ওয়েট লস হচ্ছে। তো এইটা কীভাবে আমরা রোধ করব? ধন্যবাদ। ধন্যবাদ, চমৎকার প্রশ্ন। আমি এই প্রশ্ন উত্তরটা আসলে প্রফেসর ফারুক পাঠান স্যারের কাছ থেকেই শুনতে চাই। ধন্যবাদ সঞ্জয় আপনাকে, যে আপনি 2টা প্রশ্ন এখানে। শর্করা নিয়ন্ত্রণ, তো সুনিয়ন্ত্রণ কথা বলছি, আমি প্রথমেই বলছিলাম। শর্করা সুনিয়ন্ত্রণ বলতে গেলে সারাদিনে ব্লাড সুগার সঠিক থাকতে হবে। তো এই দায়িত্বটা কার? সারাদিন ব্লাড সুগার দায়িত্ব হলো রুগীর। 1 দিন পরপর করেন, 3 দিন পরপর করেন, 7 দিন পরপর করেন, অ্যাকর্ডিং টু আপনার ব্লাড সুগার নিয়ন্ত্রণ কতটুকু আছে এর উপর। যদি নিয়ন্ত্রণ অনিয়ন্ত্রণ থাকে আপনি 1 দিন 2 দিন পরপর করতে পারেন, নিয়ন্ত্রণ থাকলে 7 দিন পরপর করলেন। যেদিনই করবেন তো পুরোটাই করতে হবে। তাই এটা হলো আপনার
আপনার নিয়ন্ত্রণ, এবং সেটা শুধু আপনার জন্য না, আমার জন্য সে কি ইনফরমেশন দিবে, সাক্ষী দিবে, এটা যেমন আপনার সাক্ষী, এটা কিন্তু আমারও সাক্ষী, যে এই সাক্ষীর উপর ভিত্তি করে আমি আপনার ট্রিটমেন্টটা জাজ করব, পরিবর্তন করব বা অ্যাডজাস্ট করে দিব, বিন্যাস করে দিব, এটা পার্ট। আর আমার আরেকটা মনিটরিং পয়েন্ট আছে, 3 মাসের একটা হিসাব, প্রতি মুহূর্তে ব্লাড সুগার, সারাদিনের ব্লাড সুগার, সারা সপ্তাহের ব্লাড সুগার, সারা মাসের ব্লাড সুগার এবং 3 মাসের ব্লাড সুগার একটা গড় হিসাব দেবে। সেটা 7% অ্যাভারেজে থাকা কথা, কিন্তু এই ক্ষেত্রে বিষয়ে আমরা চেঞ্জ করি। এখন এই যে পয়েন্টগুলি আছে আমার মনিটরিংয়ের, যে আমার প্যারামিটারগুলি বললাম, একটা HbA1c বললাম, একটা ব্লাড সুগার কথা বললাম, সেটা সঠিক যদি না হয় তাহলে আমি সঠিক রিপোর্ট পাবো না। সেই রিপোর্টই না হয় তাহলে আমি বিচার করতে পারবো না আপনাকে, কীভাবে আমি ট্রিটমেন্টটা সাজাবো আপনার জন্য। তার জন্য স্ট্যান্ডার্ড গ্লুকোমিটারটা ইম্পর্টেন্ট। স্ট্যান্ডার্ড গ্লুকোমিটার হলো আমি যে ব্লাড সুগার আমি করতেছি আমার আঙ্গুলে পিক করে, এইটা রিপোর্ট এবং ল্যাবরেটরি স্ট্যান্ডার্ড ল্যাবরেটরি রিপোর্ট কিন্তু এক হইতে হবে। মিনিমাম 0.5 to 0.8 মিলিমোল বেশি হইতে পারে, এর বেশি হবে না। তাহলে সব গ্লুকোমিটার তা হয় না। এটা স্ট্যান্ডার্ড গ্লুকোমিটার কিন্তু অলরেডি করা আছে, কোন কোন গ্লুকোমিটার স্ট্যান্ডার্ড। আমরা বারডিমে যখন কাজ করি আমরা প্রতি 1 বছর 2 বছর পরে স্ট্যান্ডার্ড গ্লুকোমিটার একটা আমরা দেখি আমরা কোন কোন টপ 10 গ্লুকোমিটার স্ট্যান্ডার্ড, যেটা আমার রিপোর্ট এবং আমার ল্যাবরেটরি রিপোর্ট এক টালি করবে। আপনি ঠিক সে ধরনের গ্লুকোমিটার কিনতে হবে, রুগীকে সেভাবে বলতে হবে যে আপনি এই স্ট্যান্ডার্ড গ্লুকোমিটার আপনি যে কোনো একটা কিনেন। আর আমার হলো আরেকটা পয়েন্ট, আমার HbA1c দেখা, সেটাও একটা ইম্পর্টেন্ট বিষয়। স্ট্যান্ডার্ড যদি HbA1c রিপোর্ট না পাই তাহলে আমি আবার জাজ করতে পারবো না। সো এই ক্ষেত্রে 2টা পয়েন্ট কিন্তু আমার স্ট্যান্ডার্ডেশন করা লাগবে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের যে ল্যাবরেটরি আছে HbA1c করতে কিন্তু স্ট্যান্ডার্ড ল্যাবরেটরি না, স্ট্যান্ডার্ড মেথড না। একটা রিপোর্ট পেতে গেলে আমাকে 4টা পয়েন্ট থাকতে হবে। একটা হলো কী মেশিনটা আমি ইউজ করছি, মেশিনের পিছনে কে কাজ করছে, টেকনিশিয়ান কাজ করছে, কি মেথডে করছি, কি রিয়েজেন্টে করছি। এই 4টা সমাধান না হলে ই ক্যানট গেট স্ট্যান্ডার্ড রিপোর্ট। তাহলে এক্ষেত্রে আমার গ্লুকোমিটারটাও একটা স্ট্যান্ডার্ড হইতে হবে, আমার HbA1c দেখার মেশিনটাও স্ট্যান্ডার্ড হইতে হবে। এছাড়া বর্তমানে আরও কিছু জিনিস আসছে, প্রতি মুহূর্তে ব্লাড সুগার দেখা, সিসি ক্যামেরার মতো, এটা কিন্তু এখন বাংলাদেশে পাওয়া যায়। আমরা দিকে প্রতি ফিক্টর আমরা ব্লাড সুগার দেখি, 5 বার বা 4 বার দেখি, না করে আমি কন্টিনিউয়াস মনিটরিং করতে পারি আমার সিসি ক্যামেরার মতো। এই মেশিন কিন্তু বাংলাদেশে এখন অ্যাভেলেবল, খুব বেশি একটা কস্ট তা না। আপনার 2 সপ্তাহ খরচ মাত্র 5,000 টাকা। আমরা প্রতি মুহূর্তে ব্লাড সুগার উঠতেছে কেমন নামছে সেটাও দেখতে পারি, এবং সেই বিষয়ে চিন্তা করে আমার ট্রিটমেন্টটা আমি পরিবর্তন করতে পারি। রুগীরা নিজেও পারে যে শিখে নেয় যে খাবার সাথে ফিজিক্যাল অ্যাক্টিভিটির সাথে আমার সুগারের আমার এটা কী রিলেশনটা কী, যদি কেউ রুগী বুঝতে পারে সেই রিপোর্ট দেখেই সে নিজে চেক করতে পারে আমার খাবারটাই বা কমাইতে হবে, এই জায়গায় আমার কমাইতে হবে। সে রুগী নিজে কিন্তু সেটা মূল্যায়ন করতে পারে, নিজে জানে রিলেশন অফ দ্য খাবার, কার্বোহাইড্রেট, রিলেশন অফ দ্য আমার অ্যাক্টিভিটি, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, তার সাথে আমার সুগারের পরিবর্তনটা কী আছে আমি জানতে পারি। আমি নিজে রুগীরাই কিন্তু সেটা নিজে কিন্তু করতে পারে, চিকিৎসা সম্পন্ন না হইতে লাগতে পারে। এই জন্য স্ট্যান্ডার্ড মিটিংটা খুবই ইম্পর্টেন্ট বিষয় এখানে। স্যার আমি একটা প্রশ্ন করতে পারি? আমি একটা দোকানে গেলাম গ্লুকোমিটার কিনতে, এখন স্ট্যান্ডার্ড কোনটা এটার তালিকাটা আমি কোথায় পাবো? বাড়িমে আমরা সাপ্লাই করি এটাকে আপনার সাপ্লাই করা হয়, তাহলে তো সেটাই হলো উত্তর। তাহলে আমার বারডেম থেকে যদি স্ট্যান্ডার্ড গ্লুকোমিটারের সেই চার্টটা পাই, তাহলে সেই অনুযায়ী একটা গ্লুকোমিটার কিনতে রাইট। তো আসলে সব স্ট্যান্ডার্ডস খুব ইম্পর্টেন্ট। তো আশা করি এই সবাই উত্তরটা শুনেছেন। এখন আমি পরবর্তী প্রশ্নের জন্য যাব আপনার কাছে। জি, আসসালামু আলাইকুম। আমি KM তারিকুল ইসলাম। আমি সরকারি চাকরিতে ছিলাম, এখন অবসরপ্রাপ্ত। আমি প্রায় 17 বছর আগে আমার ডায়াবেটিক্স ডিটেক্টেড। 10 বছর যাবৎ ইনসুলিন নিচ্ছি, হামলক মিক্স 100/75 আর ভিক্লিমেট 500/25 এরকম একটা, এটা আমি প্রতিদিন 2টো করে নিচ্ছি। আর জার্ডিয়ান্স 10 দুপুর 1টা করে নিচ্ছি। তো আমার ডায়াবেটিক্স ওই মাপলে আমি 1 সপ্তাহ পর 2 সপ্তাহ পর যতদিন পরে মাপি মোটামুটি 7 অ্যারাউন্ড এরকম আসে। আর 2 ঘন্টা পরে খাওয়ার 2 ঘন্টা পরে মাপলে আমি 2 বেড়ে যায় এই 7-এর সাথে। এইভাবে আমি আসি। তো আমার সমস্যাটা হলো যে কোষ্ঠকাঠিন্য, এটা আমাকে খুব ভোগায়। আমি আপনাদের কাছ থেকে জানতে চাইব যে পরিমিত খাবারের সাথে ফল, ফ্রুটস একটা উপাদান। আমরা যে ডাইরেক্ট চিনি বা মধুর কথা বলা হলো, তো অধিকাংশ ফলের মধ্যেই তো মিষ্টি থাকে। আপেল খেলেও মিষ্টি, পেয়ারা খেলেও মিষ্টি। তো এই ফল খাওয়াটা যাবে কি না?
আর কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য আমি কি করতে পারি? ধন্যবাদ, চমৎকার প্রশ্ন। আমরা আসলে পরবর্তী প্রশ্নগুলো করব খুব সংক্ষেপে, তো তাহলে বিশেষজ্ঞদের উত্তর দিতেও খুব প্রিসাইজলি করলে সুবিধা হবে। আমি এই প্রশ্নের উত্তরের জন্য ডক্টর শাহাদাত সেলিমকে একটু রিকোয়েস্ট করব। আপনাকে ধন্যবাদ। এখন পর্যন্ত আমি যেটুকু শুনলাম আপনার এখান থেকে কিছু কিছু ওষুধ থাকে যেগুলো কোষ্ঠকাঠিন্যের কারণ হয়, আপনার কিন্তু সেরকম কোনো ওষুধ নেই। তাহলে সরাসরি যদি উত্তর দেয় যে কী কী, ওইটা প্রথমে বলি, পরের অংশটা পরের বার বলছি। তাহলে আপনার গড়ে দিনে 2.5 থেকে 3 লিটার পানি পান করতে হবে, নাম্বার 1। প্রচুর শাকসবজি খেতে হবে যেগুলো ফাইবার থাকে, আঁশযুক্ত শাকসবজি। আর এরপরে যদি উন্নতি না হয় ওষুধ দেওয়া যেতে পারে, কিন্তু ওষুধের একটু সমস্যা আছে। সব ওষুধ দিয়ে যদি এই পায়খানার জন্য ওষুধ দেওয়া হয় এবং এক সময় গিয়ে দেখা গেলো যে ওষুধ বাড়তে থাকে এবং আপনার যে খাদ্যনালীগুলো ওটার উপর নির্ভরশীল হয়ে পড়ে। সুতরাং ওষুধ বাদ দিয়ে যদি করা যায় তাহলে খুব ভালো হয়। আরেকটা হলো যে শারীরিক স্ট্রং, আপনার যদি মুভমেন্ট কম থাকে, গাট মুভমেন্টও কম থাকে, পায়খানার হওয়ার সম্ভাবনা কমে যায়, তাহলে আপনার মুভমেন্ট কিন্তু এখানে সাহায্য করবে। তো 3টা জিনিস সরাসরি, দলীয় খাদ্য, শাকসবজি যেগুলো আঁশ থাকবে, আরেকটা হলো শারীরিক শ্রম। তাহলে ডায়াবেটিসের জন্য তো শারীরিক শ্রম করতে হবে। আপনি যদি ফিজিক্যালি ফিট আছেন, সুতরাং আপনার জন্য গড়ে প্রায় 30 মিনিট হাঁটাটা খুব ভালো, প্রতিদিন যদি করা যায়। না হলে অ্যাটলিস্ট সপ্তাহে 150 মিনিট। এখন ফলের কথা যেটি বলে, এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণাতে দেখা গিয়েছে যে বাংলাদেশে 62.4% মানুষ নিয়মিত ফল খায় না। এবং ফল না খাওয়াতে কী ক্ষতি হচ্ছে, ডায়াবেটিস হওয়া, কার্ডিওভাস্কুলার হার্ট অ্যাটাকের ঝুঁকি, এগুলো কিন্তু ফল কম খাওয়ার সাথে সরাসরি সম্পর্ক আছে। এখন ডায়াবেটিসের রোগী যাই কিছু খাক, এটা খেয়ে সুগার বাড়বে কি বাড়বে না, এটা কিন্তু একটা মাথা ব্যথার কারণ। এখন ফলগুলোকে আমি আপনাকে বোঝার সুবিধার জন্য 3 ভাগে ভাগ করতেছি। যেটাতে সুগার খুব একটা বাড়বে না, যেটাতে মোটামুটি কম বাড়বে, একটাতে অনেক বেশি বাড়বে। তাহলে যে ফলগুলো মোটামুটি টক জাতীয় অথবা কাঁচা ধরনের, সেগুলোতে মিষ্টি কম, ব্লাড সুগার বাড়বে কম। যেমন জাম্বুরা খেতে পারেন আপনি, আমলকি খেতে পারেন, আমড়া খেতে পারেন, এগুলো কিন্তু কাঁচা হলে, কাঁচা আমেও কিন্তু খুব একটা বাড়বে না। তাহলে এগুলো কিন্তু খুবই সামান্য বাড়বে। এরপরে আর একটু বেশি বাড়বে মাঝামাঝি ধরনের, সেটা হতে পারে আপেল, কমলা, নাশপাতি, পেয়ারা, এগুলো অনেক বেশি বাড়বে। তার মধ্যে আছে আম, তরমুজ, পাকা আনারস, পাকা কলা, তারপরে মালটা। হ্যাঁ, তাহলে এখন আমি এদিকে এলাকা সবগুলো একসাথে করি, আপনার কমপক্ষে 1টি ফল প্রতিদিন খাওয়া উচিত। আর সুগার যত বেশি, আপনাকে তত কম মিষ্টি ফলগুলো খেতে হবে। আরেকটা খুব ইন্টারেস্টিং তথ্য এখানে, ডায়াবেটিসের রোগী কোনোভাবে ফলের রস পান করবেন না। শুধু রমজান মাসে ইফতারের সময় খেলে লাভ হবে, অন্য সময় খাওয়া যাবে না। এখানে আপনার আগের প্রশ্ন দুটো একসাথে করে একটা সুবিধা হলো, আপনার যদি ফলের খোসাসহ খান, এটি কিন্তু আপনার বাউল মুভমেন্ট পায়খানা হতেও সাহায্য করবে। তাহলে আপনি কিন্তু আপনার খাদ্য তালিকা সারাদিনে যা খাচ্ছেন, প্রায় 3 ঘন্টা পর পর খাওয়ার কথা। ওর মধ্যে হালকা খাবারগুলো, যেমন 11টার দিকে হালকা খাবার, 5টার দিকে একটি হালকা খাবার, এই সময় কিন্তু নিয়মিত আপনি ফল খেতে পারেন, আঁশসহ খেতে পারেন। 2টা কাজই হবে, আপনার পায়খানা হওয়ার সম্ভাবনা বাড়বে, আপনার ফল থেকে যে ভিটামিন ই, ভিটামিন সি পাওয়ার কথা সেটা পাবেন, এবং একই সাথে ব্লাড সুগার খুব বেশি বাড়বে না। পরবর্তী প্রশ্ন। আমার বাবা এবং মা দীর্ঘদিন ডায়াবেটিসের পেশেন্ট ছিলেন। তো আমি যেমন, যেহেতু আমরা জানি যে এটা একটা হেরিডিটারি ডিজিজ, তো আমি কি প্রিকশনারি মেজার্স নিতে পারি যেন আমার ভবিষ্যতে এটাকে আমি ডিলে করতে পারি? হয়তো হবে ভবিষ্যতে, কিন্তু আমি কি প্রিকশনারি মেজার্স নিলে এটাকে আমি ডিলে করতে পারবো? আমি ডক্টর শাহাদাত সেলিম ভাইকে বলবো যে এটা একটু সংক্ষেপে বলার জন্য। আমি আসলে এটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চাই, কারণ ডায়াবেটিস হলে কী হবে সেগুলো কিন্তু আমরা অনেকবার বলেছি, হবেই। কিন্তু এখন ডায়াবেটিস যদি না হয়, তাহলে জীবনে এর চেয়ে বড় আপনার সফলতা আর কিছু নেই। আপনি কত টাকা কামাই করেছেন, কতগুলো বাড়ি বানিয়েছেন, তার চেয়েও বেশি মূল্যবান ঘটনাটি ঘটবে। এখন এটি কি সম্ভব? দেখা গেছে যাদের অনেক বেশি ঝুঁকি আছে, তাদেরও কমপক্ষে 50% সম্ভাবনা আছে। তাহলে যাদের ঝুঁকি কম, তাদের ক্ষেত্রে সম্ভাবনা আরও বেশি। এই ক্ষেত্রে আপনি কিন্তু বেশি ঝুঁকিতে আছেন। যদি বাবা মা দুজনেরই ছিল, এখন যদি না থেকে থাকে, এখানে একটা ইন্টারেস্টিং ঘটনা বলি। রাব্বি ভাই শুরুতেই বলেছেন 62.5% ডায়াবেটিসের রোগী মনে করে তার ডায়াবেটিস নেই। তাহলে আপনি আগে প্রথমবার টেস্ট করতে হবে। টেস্ট করলে 3 রকম ধরা পড়বে। একটা হলে একদম নর্মাল আছে, প্রি ডায়াবেটিস অথবা ডায়াবেটিস। যদি আপনি একদম নর্মাল থাকেন, তাহলে আপনার জন্য সম্ভাবনা সবচেয়ে বেশি যে ডায়াবেটিসে না ঢুকে দীর্ঘদিন কাটাতে পারবেন।
প্রি ডায়াবেটিস হলে কিন্তু 50% সম্ভাবনা, আর ডায়াবেটিস হয়ে গেলে কিন্তু এখন পর্যন্ত কোনো চিকিৎসা নাই যে নন ডায়াবেটিসে নিয়ে আসা যাবে। তো ধরে নিলাম যে আপনার ব্লাড সুগার খুব ভালো আছে, আপনার এই ক্ষেত্রে যে করণীয়গুলো সেটি হলো একটি টার্গেট বডি ওয়েট। তাহলে আপনার উচ্চতা যদি 160 সেন্টিমিটার হয়, আপনার এই বয়সে 57, গড়পথে 57-58 কেজি হবে। এটির বেশি থাকলে এখানে নিয়ে আসতে হবে, কম থাকলে বাড়াতে হবে। বাংলাদেশে কিন্তু বেশিরভাগ রোগী কমাতেই হয়। এই কমাতে গেলেই কিন্তু খাদ্য তালিকার হিসাবটা চলে আসবে, শারীরিক শ্রমের হিসাবটা চলে আসবে। আমরা যখন তালিকাটা আপনাকে ঠিক করে দিই, আমরা একজন ডায়েটিশিয়ানের সাহায্য নেই, সেই ক্ষেত্রে আপনার কতটুকু ওজন বেশি, কত কেজি কমাতে হবে, সেই অনুসারে প্রতিদিন ক্যালোরি ঘাটতি রাখা হয়। তাহলে একটি। দ্বিতীয় হলো আপনার শারীরিক পরিশ্রম, যেমন ওনার জন্য বললাম 30 মিনিট হাঁটতে হবে, এটা কিন্তু ডায়াবেটিসের ম্যানেজমেন্টের জন্য। ওজন কমাবার জন্য কতটুকু ওজন কমাতে হবে সেই অনুসারে বেশি হাঁটতে হবে। তৃতীয় হলো শৃঙ্খলাটা একটা বড় ইস্যু। বাংলাদেশের মানুষের শৃঙ্খলা বোধের একটা, আমরা সবাই জানি যে খুব দুর্বলতা রয়ে গেছে। সেই ক্ষেত্রে এই যাদের ডায়াবেটিস প্রতিরোধ করতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে একটা সামগ্রিক জীবনযাপনের শৃঙ্খলা থাকতে হবে, খাবারের শৃঙ্খলা, পরিশ্রমের শৃঙ্খলা। কিন্তু এখন একাধিক গবেষণার পরিপ্রেক্ষিতে আমরা খুব জোর দিয়ে বলছি যে আপনি প্রতি রাতে কমপক্ষে 7 ঘন্টা ঘুমাবেন। কম ঘুমালে কী হবে? ডায়াবেটিসের ঝুঁকি বাড়বে। মোবাইল কিন্তু আমাদের ঘুম ছিনিয়ে নিচ্ছে। অনেক পরিশ্রম করে গিয়েও মোবাইল হাতে নিয়ে ঘন্টার পর ঘন্টা কাটাচ্ছেন, সকালে আবার টাইম মতো উঠে আপনাকে কাজে যেতে হচ্ছে। তাহলে এগুলোকে যদি আমরা টার্গেট করে আগাতে পারি, তাহলে কিন্তু আমরা আশাবাদী যে আপনার আরও অনেক বছর ডায়াবেটিস না হয়ে আপনি জীবনযাপন করতে পারবেন। ধন্যবাদ স্যার। তো আশা করি উত্তরটা পেয়েছেন। পরবর্তী প্রশ্ন। আমার নাম জাহিদ ইকবাল আজম চৌধুরী, আমার বয়স এখন 61। আমি 25 বছর ধরে আমার ডায়াবেটিক। আমি গত 7 বছর ধরে আমি দুবেলা ইনসুলিন নিচ্ছি। আমার দুটো প্রশ্ন, একটা হলো আমি পাম্প ইনসুলিনে যেতে পারবো কিনা এবং পাম্প ইনসুলিনটা বাংলাদেশে অ্যাভেলেবিলিটি কীরকম আছে। আর একটা প্রশ্ন, ডিকে এর ব্যাপারে যদি একটু কিছু জানান আমাদেরকে। ধন্যবাদ। প্রফেসর ফারুক পাঠান স্যার একটু বলবেন সংক্ষেপে। ধন্যবাদ আপনাকে। এখন দুবেলা করে ইনসুলিন নিচ্ছেন, এই তো কথা। পাম্পে যেতে পারবেন, অবশ্যই পাম্পে যেতে পারবেন, কারণ পাম্প হলো কন্টিনিউয়াসলি গ্লুকোজ আপনি ইনসুলিনটা শরীরে আপনার ঢোকাবে। এটা ছোটো একটা মেশিনের মতো। আপনি আমার শরীরে ইনসুলিন তৈরি হয় কিন্তু দুইভাবে, প্রত্যেক মানুষের বেলায়। একটা তৈরি হয় সারাদিনের জন্য তৈরি হচ্ছে, না খেলেও তৈরি হচ্ছে, ঘন্টা পর ঘন্টা, মিনিটকে মিনিটে নদীর স্রোতের মতো কিন্তু তৈরি হচ্ছে। আর একটা তৈরি হয় যখন আমরা খাবার খাই, ইন রেসপন্স টু মিল, যে কার্বোহাইড্রেট আমরা খাচ্ছি তারই এগেনস্টে নিয়ন্ত্রণ রাখার জন্য আরেকটা ইনসুলিন বডি তৈরি হচ্ছে। একটা নর্মাল মানুষ বলে এইভাবে ইনসুলিন তৈরি, একটা ফাস্টিং স্টেটে তৈরি হবে, একটা খাওয়ার পরে সাথে মিলিত হয়ে আরেকটা ইনসুলিন তৈরি হবে। এই দুটো ইনসুলিন। এখন আমরা যাদের শরীরে ইনসুলিন অভাব আছে, পর্যাপ্ত তৈরি হচ্ছে না, খাওয়ার বড়ি হিসেবে দিয়েও ডায়াবেটিস রোগীদের দিতে পারছি না, তখন তাদেরকে ইনসুলিন দিয়ে রিপ্লেস করতে হয়। ইনসুলিন ইজ নট ফর দ্য ট্রিটমেন্ট, ইনসুলিন আমরা রিপ্লেস করছি। রিপ্লেসমেন্টটা হবে এত সাধারণ মানুষের বেলা যেভাবে ইনসুলিন তৈরি হয়, আমার অভাবটা কিন্তু সেটাই। ফাস্টিং স্টেটে ইনসুলিনের আমার ঘাটতি আছে, খাবার পরে যে ইনসুলিন তৈরি হয় সেটাও ঘাটতি আছে। তো দুটো ইনসুলিন আমাকে রিপ্লেস করতে হচ্ছে। রিপ্লেস করতে হলে তাহলে একটা ইনসুলিন আমার দিতে হবে যারা সারাদিন সুগার নিয়ন্ত্রণ রাখে, আর একটা ইনসুলিন দিতে হবে যখন মেইন খাবারটা খাই তাকে কভার দেওয়ার জন্য আর 3 বার ইনসুলিন দিতে হয়, 4 বার দিতে হয়। অনেক লোকে 4 বার পিক করতে চায় না, তারা প্যাম্পির মাধ্যমে যায়। বিশেষ করে টাইপ 1 যারা আছে তারা তো তার শরীরে কোনো ইনসুলিন তৈরি হচ্ছে না, তাদের বেলা কিন্তু আমার সারাদিনেই কিন্তু আমাকে পাম্পের মাধ্যমে দিলে তার সারাদিনে ব্লাড সুগারটা নিয়ন্ত্রণ রাখা যায়। ঠিক টাইপ 2 বেলা যারা অনেক দূর পুরনো ডায়াবেটিস পেশেন্ট, তার শরীরে মোটেই ইনসুলিন তৈরি হচ্ছে না, 4 বার দিয়ে তারা নিয়ন্ত্রণ রাখতে পারছে না, হয় সুগার হাই হয়ে যাচ্ছে অথবা সুগার লো হয়ে যাচ্ছে, তারাও কিন্তু পাম্পে যেতে পারেন। এই আপ ডাউনটা এক্সকারশন যেটা বলি, নদীর ঢেউটা যে মতো যেটা ব্লাড সুগার বাড়ছে কমছে, এটা কমার জন্য কিন্তু আমরা পাম্প ইউজ করতে পারি। এবং টাইপ 2 রোগী যারা আছেন, আপনি যত টাইপ 2 রোগী, আপনি কিন্তু পাম্প ইউজ করতে পারবেন। একটু কস্টেবল, সবাই পারে না, কিন্তু আপনিও কিন্তু এই ব্যাপারে পাওয়া যায় কিনা এটা পাম্প পাওয়া যায়। আমি নিজেও পাম্প ইউজ করছি, আমার অনেক রোগী আছে পাম্প ইউজ করছে, আপনি পাম্প ইউজ করতে পারেন। আপনি অ্যাভেলেবল বাংলাদেশে 2 রকম পাম্প আছে। একটা অটোমেটিক পাম্প যেটা ব্লাড সুগার নিজে মাপবে, আবার এই ব্লাড সুগার দেখে দেখে পাম্প নিজে আবার ইনসুলিনের পরিমাণটা ঠিক করে দেবে। আরটা আছে ওপেন, আপনি ব্লাড সুগার মেপে আপনি পাম্পটাকে অ্যাডজাস্ট করবেন ইনসুলিন রেটটাকে। দুইভাবে কিন্তু পাওয়া যায়, ইট ইজ অ্যাভেলেবল বাংলাদেশ। ডিকেটা হলো যে কাজে বেলা ডিকে হবে, যাদের শরীরে মোটেই ইনসুলিন তৈরি হয় না। এটা কারা? এটা টাইপ 1 ডায়াবেটিস রোগী, যারা ইয়ং বয়স, তাদের বিভিন্ন কারণে তার প্যানক্রিয়াসের যে সেল থেকে ইনসুলিন তৈরি হয়, বিটা সেল বলি, মোটেই তৈরি হয় না। 100% তার লস, এবং খুব র্যাপিডলি লস হয়। তাদের যদি ইনসুলিন না দেই তারা কিন্তু ডিকে ডেভেলপ করবে। ডিকে মানে কি? ইনসুলিন নাই, আমার কার্বোহাইড্রেট ঠিকমতো কাজ করতে পারছে না,
শরীরে ঢুকতে পারছে না, এনার্জি তৈরি করতে পারছে না, তখন এনার্জি তো না, তারা ফ্যাটকে ব্যবহার করে বডি। ফ্যাট ব্যবহার করতে গেলে আমাকে ডিকেটা ডেভেলপ করছে। টাইপ 2 বেলা কিন্তু ডেকে হইতে পারে, কাজে বেলা হইতে পারে, যাদের শরীরে মোটেই ইনসুলিন তৈরি হয় না, হয়তো সামান্য ইনসুলিন তৈরি হচ্ছে, সাথে একটা ইনফেকশন ডেভেলপ করলো, তারা কিন্তু টাইপ 2 বেলায় আপনার বেলা কিন্তু হইতে পারে। সিভিয়ার একটা ইনফেকশন হলো, আপনার শরীরে ইনসুলিন কম তৈরি হচ্ছে, এটা আপনি কোনো রোগে রিপ্লেস করছেন, কিন্তু যখন একটা ইনফেকশন হলো, ডায়রিয়া হলো, বমি হলো, আপনি খাচ্ছেন না, ইনসুলিন দিতে খাচ্ছেন না, আমি ইনসুলিন দিব কেন, এই মাথা চেয়ে থাকে, তাদের বেলা কিন্তু হয় ডিকেটায়, ওল্ডার এজ গ্রুপে কিন্তু ডিকে হইতে পারে। অর্থাৎ শরীরের ভিতরে একটা অম্ল সৃষ্টি হয়, অ্যাসিড তৈরি হয়, তখন আমাকে সুগার কন্ট্রোল করতে হয়, ডিহাইড্রেশন মেনটেন করতে হয়, অ্যাসিড বেস ব্যালেন্সটা ঠিক করতে হয়। কিন্তু এটা টাইপ 1 বেলা বেশি আসবে, টাইপ 2 বেলা কিন্তু হইতে পারে। ধন্যবাদ স্যার। পরবর্তী প্রশ্ন। আমার নাম জেসমিন নাহার, আমি একজন রাইটার। আমার ডায়াবেটিস হয়েছে প্রায় 20 বছর হয়ে গেছে। তো আমি ইনসুলিন নিচ্ছি 2 বেলা করে। তো আমার হঠাৎ 2 মাস ধরে ডান হাতের আঙুলের মাথাগুলি ঝিমঝিম ঝিমঝিম করে। আমি এর জন্য অবশ্য কোনো ডাক্তার দেখাইনি, আমি এটা আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি। এবং আমার মাথার ভিতরে নার্ভ নাকি শুকিয়ে যাচ্ছে, এটা আমি জানতে পেরেছি 1 মাস আগে, ডক্টর দেখিয়েছি। তো এই 2টা রোগ সম্বন্ধে আমি একটু জানতে চাচ্ছি এবং প্রতিকারটা জানতে চাচ্ছি। ধন্যবাদ। এই বিষয়টা সংক্ষেপে একটু ডক্টর সাদা সেলিম ভাই বলবেন। খুব ভালো প্রশ্ন করেছেন। এটা কিন্তু আমরা যে জটিলতাগুলো আলোচনা করেছি তার বাইরে কিন্তু খুব কমন, মানে কমনেস্ট। ডায়াবেটিসের যত রোগী পৃথিবীতে আছেন তাদের মধ্যে নাম্বার সংখ্যার হিসাব করলে সবচেয়ে বেশি কিন্তু এটিই হয়। এটা হলো ডায়াবেটিক নিউরোপ্যাথি। তো নিউরোপ্যাথি দুরকম হতে পারে, মানে সেন্ট্রাল হতে পারে, পেরিফেরাল হতে পারে। হাতে যেটা হচ্ছে সেটা কিন্তু ওই রকমই, যে এটা কারো কারো একটু অবশ অবশ লাগে, কারো কারো জ্বালা পোড়া হয়, কারো কারো একটু ব্যথার মতো হয়। আলটিমেটলি 2 পাশেই হয়, 4 হাত মানে 2 হাত 2 পায়েই হয়, কিন্তু শুরুতে এক জায়গা থেকে শুরু হয় এবং সবচেয়ে বেশি ফিলিংসটা হয় রাতে, এবং তারপরে দিনের বেলাতেও হবে, পায়ে সবচেয়ে বেশি হয়। আপনার এই ক্ষেত্রে আরেকটা ঘটনা ঘটতে পারে, আপনি যেভাবে বললেন যে ফ্রোজেন শোল্ডার নামে সমস্যা হয়, যে হাত তুলতে গেলে এখানে একটু লাগে, ওইটা চুল আস্তানোর মতো অবস্থাতে গেলে লাগে কিনা আপনার? হ্যাঁ, তাহলে ওইটার জন্যও কিন্তু এখানে এই যেহেতু স্নায়ুটা এখন দেন সেটাও কিন্তু হতে পারে। যদি আমরা ধরে নিই যে নিউরোপ্যাথি আছে আর আপনি মস্তিষ্কের স্নায়ু শুকিয়ে যাচ্ছেন বলে, যেটা ডাক্তার হয়তো বলেছে, তার সাথে কিন্তু এটা মিলে যাচ্ছে, নিউরোপ্যাথির সাথে মিলে যাচ্ছে, এটি কিন্তু হওয়ার সম্ভাবনা অনেক বেশি। যে এই যে রক্তেও ডায়াবেটিস আছে মানে রক্তের তো গ্লুকোজ বেশি, এই বেশি গ্লুকোজের মধ্যে স্নায়ু যাচ্ছে মানে ওর বাইরের যে কভারিং চিটটা, মনে করেন ইলেকট্রিক ওয়্যার যাচ্ছে, তার যাচ্ছে, বাইরে যে কভারিংটা থাকে একই রকম কিন্তু এখানে, তো ওইটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। এই ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে এই ঘটনাটা ঘটে। এই ক্ষেত্রে চিকিৎসার ক্ষেত্রে ডায়াবেটিসের সকল ক্ষেত্রে চিকিৎসার 1 নম্বর ধাপ হলো আপনার রক্তের গ্লুকোজ ঠিকঠাক রাখতে হবে। আপনি কীরকম থাকে জানি না, 2 বার ইনসুলিন নিয়ে খুব ঠিক রাখা খুব চ্যালেঞ্জিং, কারণ 4 বার, স্যার একটু আগে বলেছেন যে একটা ইনসুলিন নিতে হবে 24 ঘন্টা কভার করবে, আরেকটা ইনসুলিন 3 বার, সকালের নাস্তা, দুপুরের খাবার, রাতে খাবার আগে নেবেন। 2 বার খেয়ে নিয়ে খুব ভালো কন্ট্রোল করতে গেলে মাঝে মাঝে হাইপো হয়ে যাবে আরেকটা ঝামেলা। তো সেই ক্ষেত্রে খুব ভালো কন্ট্রোল করতে হবে। এখন কিন্তু খুব আনন্দের খবর হলো আমাদের কাছে কিছু ওষুধ আছে, আপনার এই লক্ষণগুলো দ্রুতই কমে যাবে, কিন্তু দূর হবে না কিন্তু, কারণ ডায়াবেটিস তো রয়েই গেছে, ঘটনাটা কিন্তু রয়ে গেছে, কিন্তু লক্ষণটা কমানো যাবে, লক্ষণ আবার ফিরে আসবে। তাহলে একই সাথে ওজন কমানোটাও দরকার হবে আপনার। তাহলে এগুলো 3টা, তাহলে আবার সেই খাদ্য ব্যবস্থাপনা, শারীরিক শ্রম এবং ঠিকঠাক মতো ওষুধ সেবন করে আপনি কিন্তু খুব ভালো থাকতে পারবেন। ধন্যবাদ স্যার, অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী প্রশ্ন। আমার নাম আব্দুল আহাদ, আমার বয়স 80, সম্ভবত আইল দি সিনিয়র মোস্ট ইয়ার, এবং আমার প্রায় 30 বছর ধরে ডায়াবেটিস। আমি ইনসুলিন নেই 2 বেলা, আর সাথে অজেম্পিক নেই ওয়ান্স ইন এ উইক। আমি কি বন্ধ করতে পারবো ইনসুলিন অথবা অজেম্পিক? ধন্যবাদ। যেহেতু আপনার ডায়াবেটিসের বয়স 30 বছর হয়ে গেছে, আমি ধরে নিব আপনার যখন ধরা পড়ছে ডায়াবেটিসটা 30 বছর আগে, তখন 50% সেল যেখান থেকে ইনসুলিন তৈরি হয় তার ক্ষমতা কমে গেছে, তখন ডায়াবেটিসটা ধরা পড়ে। ইউজুয়ালি 50% সেল নষ্ট না হলে, ইনসুলিন তৈরি ক্ষমতা না কমলে কিন্তু ডায়াবেটিস কখনো হয় না। ধীরে ধীরে বয়স বাড়ছে, ডায়াবেটিসের বয়স বাড়ছে, আপনার সেল আরও আস্তে আস্তে নষ্ট হচ্ছে। কোনো ওষুধ নাই পৃথিবীতে এখন পর্যন্ত এই সেলকে কীভাবে রক্ষা করা যেতে পারে। তাহলে আস্তে আস্তে আপনার ইনসুলিনের পরিমাণ শরীরে কমতে শুরু করলো, যার কারণে একসময় আসলো আপনি ইনসুলিন শুরু করেছেন। এটা আপনার 2 বেলা করে দিয়ে মোটামুটি চেষ্টা করছেন সুগার কন্ট্রোল করতে। আপনি আরেকটা জিনিস আছে চলো, যে ইনসুলিন তো আমি বাড়িতে সাপ্লাই দিলাম, কোনো রকম সাপ্লাই দিলাম, আমার একটা কাজ বাকি রইল ইনসুলিনের কার্যক্ষমতা।
কারণ যখন ডায়াবেটিস যেটা হয়, টাইপ 2 ডায়াবেটিস আপনার মতো বয়স্ক যারা আছে, দুটা পার্ট, ডিফেক্ট দুইটা। টাইপ 1 বেলা ডিফেক্ট হলো একটা, আসলে ইনসুলিন তৈরি হয় না। আর টাইপ 2 বেলা ডিফেক্ট দুইটা, ইনসুলিন তৈরি কম হচ্ছে আর যা তৈরি হয় ঠিক মতো কাজ করছে না। এটাই মেন কথা আর কি। তাহলে আপনি ইনসুলিন সাপ্লাই করছেন, ইনসুলিন কার্যক্ষমতা বাড়াইতে হবে। তার জন্য ইনসুলিন কার্যক্ষমতা বাড়ানোর যে পদ্ধতিগুলি সেগুলো আপনি অ্যাডাপ্ট করতে হবে। তার মধ্যে একটা যে আপনি ইউজ করছেন, আপনি যে ওজেম্পিক বললেন, আপনার ওয়েটটা একটু বেশি আছে, আপনার ফ্যাটটা একটু বেশি আছে, অ্যাবডোমিনাল অবেসিটি বেশি আছে, আপনার ওজেম্পিক দেওয়া মানে হলো আপনার ওয়েটও কমবে, আপনি ইনসুলিন পরিমাণ কম লাগবে, সেকেন্ড হলো আপনি ইনসুলিন কার্যক্ষমতাও বাড়বে। এছাড়া আরও অনেক ড্রাগ আছে যেটা ইনসুলিন কার্যক্ষমতা বাড়ানো যায়। ম্যাটফর্মিন আর একটা যে ওল্ডেস্ট ড্রাগ ইন দ্য ওয়ার্ল্ড, এখনও ম্যাটফর্মিন আমরা ইউজ করতে পারি, কিন্তু সবচেয়ে বেশি হলো ইনসুলিন কার্যক্ষমতা বাড়ানোর উপায় হলো এক্সারসাইজ করা। যত এক্সারসাইজ করবেন অত কিন্তু ইনসুলিন কার্যক্ষমতা বাড়বে। তার সাথে আপনি অ্যাড করলেন ম্যাটফর্মিন, তার সাথে অ্যাড করলেন আপনার ওজেপিন, আপনার তো ইনজেকশন, এটা আপনার ওয়েটকে নিয়ন্ত্রণ রাখছে। কারণ ওয়েটের সাথে আমার ডায়াবেটিস রিলেশন আছে। যত ওয়েট বেশি থাকবে ওই ডায়াবেটিস প্রবণতা বেশি থাকে। কারণ হলো কি, ওয়েটের কারণে আমার শরীরে ইনসুলিন কার্যক্ষমতা কমে যায়। এটাও না যে ইনসুলিন কার্যক্ষমতা কমে গেলে যে আমার ডায়াবেটিস, তাও না। যতক্ষণ তো শরীরে ইনসুলিন তৈরি হওয়া না কমবে তখন তো ডায়াবেটিস আসবে না। কিন্তু যে কারণের জন্য আপনার ডায়াবেটিস আসছে বা প্রোগ্রেস করছে সেটা হলো ইনসুলিন কার্যক্ষমতা কম। সেটা কমাতে গেলে ওজেম্পিক একটা ইম্পর্টেন্ট বিষয়। কিন্তু আমার কথা হলো আপনার জন্য ইম্পর্টেন্ট হলো যে আপনার সারাদিন সুগার নিয়ন্ত্রণ আছে কিনা খেয়াল করেন। 2 নম্বর হলো আপনার ওয়েট ঠিক আছে কিনা, আপনি অ্যাকর্ডিং টু হাইট ঠিক আছে দেখতে পাবেন। আর আপনার কোমরের মাপ 90 নিচে সেন্টিমিটার নিচে আছে কিনা সেটা খেয়াল করেন। যদি সুগার ঠিক থাকে, ওয়েট ঠিক থাকে, কোমরের মাপ ঠিক থাকে, ব্লাড টেস্ট ঠিক থাকে, ইট ইজ অয়েল ফর ইউ। ধন্যবাদ স্যার। পরবর্তী প্রশ্ন। আমি চামিলি আশা, আমি প্রায় 17 বছর যাবৎ ডায়াবেটিসে ভুগছি। আমার মাঝে মাঝে অনিয়ন্ত্রণ হয়ে যায়, প্রায়ই হয় এটা। আর এটা কি একেবারেই ভালো হবে না? উত্তরটা দিবেন ডক্টর শাহাদাত সেলিম। এক্ষেত্রে যেটা হয়, ডায়াবেটিসের চিকিৎসার দিন শেষে যে কাঠামোটা দাঁড়াবে সুশৃঙ্খল জীবনযাপন। বারডেমে লেখা আছে, আমি ওটাকে আমার একটু মডিফাই করে আমার চেম্বারেও লিখে রেখেছি, ডিসিপ্লিন ইজ লাইফ। এটা কিন্তু একটা চরম নিষ্ঠুর তথ্য। মানে ডিসিপ্লিন ইজ লাইফ যদি এটা হয়, তাহলে ডিসিপ্লিন লাইফ মানে জীবন নাই। এতে নিষ্ঠুর তথ্য আর কী হতে পারে? তাহলে সেটা কিন্তু সবচেয়ে বড় ইস্যু। তাহলে আমি একদিন 8টায় নাস্তা করলাম, আরেকদিন 11টায় করলাম। একদিন 8টায় নাস্তা করলাম, 11টায় স্ন্যাক্স খেলাম, আরেকদিন স্ন্যাক্স নেই। তাহলে আমার দুপুরে খাবার আগে হাইপোগ্লাইসেমিয়া হবে। আর 2বার ইনসুলিন নিচ্ছেন তার তো হবেই, তো 4বার নিচ্ছেন তাদেরও কিন্তু সম্ভাবনা থেকে গেল। আমি একদিন 40 মিনিট হাঁটলাম, 5 দিন হাঁটছি না। এটা বেশিরভাগ লোকের ক্ষেত্রে কিন্তু তাই হচ্ছে। এরা পারিবারিক, তারা চাকরি করেন, বিভিন্ন কারণ আছে, কিন্তু কারণটা যাই থাকুক ফলাফলটা খুব আনন্দদায়ক নয়। তাহলে এই অনিয়ন্ত্রিত থাকার পিছনে এটি একটা কারণ। এটা কিন্তু গড়পড়তা প্রায় সকল ডায়াবেটিসের রোগীর পিছনে একটা কারণ। এটা তাহলে এই স্টেপ 1 হলো খাদ্য তালিকাটা টোটালটাই ঠিক করতে হবে। স্টেপ 2 হলো আমাকে শারীরিক পরিশ্রমের কাঠামোটা দাঁড় করাতে হবে। এখানে একটি প্রশ্ন হয়তো কেউ করেন নাই বলে বলছি, শারীরিক পরিশ্রম মানে যদি হাঁটাই হয় সেটা বিকালে বা সন্ধ্যায় বা রাতে হওয়াটা ভালো। কারণ সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে যে সকালবেলা হাঁটাটা হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি বাড়াচ্ছে। তাহলে এটাও একটা। দ্বিতীয় হলো ওষুধের অ্যাডজাস্টমেন্ট। তাহলে ইনসুলিন পাচ্ছেন, ইনসুলিনের ডোজ ঠিক করতে হবে। অনেকেই বলে যে আমি তো ইনসুলিন নিচ্ছি, আমার সুগার কেন কন্ট্রোল নাই। যেমন ধরুন একজন 50,000 টাকা বেতন পায়, তার পরিবারের চাহিদা 80,000, তাহলে কি তার চাহিদা মিটলো? চাকরি করেও কিন্তু সে অভাবে থাকছে। তাহলে 80,000 উঠতে হবে। আপনার ইনসুলিনের চাহিদা যদি 80 হয়, 50 যদি নেন তাহলে তো আনকন্ট্রোল থেকে যাবে। তাহলে এটা কিন্তু মাঝে মাঝে গিয়ে ডাক্তারের কাছে, আমরা যে থিম বলছি ডায়াবেটিস আমার দায়িত্ব আমার, এইটা কিন্তু আপনার মনিটরিংয়ের দায়িত্ব আপনার। আমার কাছে যে আসতে হবে সে দায়িত্বও আপনার। আসার পরে অ্যাডজাস্টমেন্টটা আমি করে দেবো, আবার বাসায় গিয়ে আপনি সেটাই কার্যকরী পদক্ষেপে রূপান্তরিত করবেন। তাহলে কিন্তু আমরা আশা করতে পারি যে খুব ভালো কন্ট্রোল নিয়ে দিনটা আপনার সময়কাল পার করতে অনেক পারবেন। অনেক ধন্যবাদ। পরবর্তী প্রশ্ন। জি, আমি আনিসুর রহমান জামালি, 5-6 বছর যাবৎ ডায়াবেটিস আক্রান্ত। আমার প্রশ্ন হলো ডায়াবেটিস আসলে কেন হয়? এটা কি বংশগত? এই প্রশ্নের উত্তরটা আমি প্রফেসর ফারুক পরাণিক স্যারের কাছে সংক্ষেপে চাবো। ধন্যবাদ। এর বেসিক প্রশ্ন করেছেন আপনি। এটা ডায়াবেটিস পার্সিয়ালি বংশগত, পার্সিয়ালি পারিপার্শ্বিক অবস্থার সাথে জড়িত আছে। এই বংশগত জিনিসের চিন্তা করি আমরা বংশ পরম্পরায় যদি আমি এথনিসিটি চিন্তা করি, যে আমরা ইন্ডিয়ান এথনিসিটি, হিসপ্যানিক আছে, ককেশিয়ানস আছে, ব্ল্যাক আছে, যদি চিন্তা করি তাহলে কম্পেয়ার যদি করি, তো ইন্ডিয়ান এথনিসিটি যারা আছে তাদের ডায়াবেটিসের প্রবণতা সব বেশি। এটা হলো বংশগতভাবে আসছে, বংশ পরম্পরায় আসছে। তারপর যদি বাপ মা ডায়াবেটিস থাকে
তাহলে আরও বেশি আসবে। এখন প্রশ্ন হলো যে বংশগত কারণ থাকলে কি ডায়াবেটিস হবে? তাও তো কিন্তু না। আমরা 4-5 বোন বাসায় আছি, 4-5 বোন কিন্তু বীজ নিয়ে আসছে, ডায়াবেটিসের বীজ, কিন্তু সবাই কিন্তু প্রকাশ পাবে না, অঙ্কিত হবে না। কাদের বেলা অঙ্কিত হবে? যারা আরও পারিপার্শ্বিক কারণটা যুক্ত করেছেন। যেমন আপনি 5-4 ভাই বোন আছে, আপনার বাপ মা দুজন ডায়াবেটিস আছে, তা কার বেলা বেশি আসবে ডায়াবেটিসটা? যার ওজন বেশি আছে, মেয়াদ বেশি আছে, কায়িক পরিশ্রম করেন না, তাদের বেলা কিন্তু খাওয়া দাওয়ার লাইফ ঠিক নেই, ঘুমের লাইফ ঠিক না, অর্থাৎ হেলদি লাইফ যাতে বলতে বোঝায় কোনোটা আপনি ঠিক রাখতে পারেন নাই। তাহলে এটা পারিপার্শ্বিক কারণ। এই পারিপার্শ্বিক কারণ যখন বংশগত কারণের সাথে যুক্ত হবে তখন তো রোগটা প্রকাশ পাবে। তাহলে ট্রিটমেন্টটা কী হবে? আমি যেটা একজন প্রশ্ন করছেন, প্রিভেনশন নিয়ে কথা বলছেন একজন, প্রিভেনশনটা এইটাই যে আমি আমার ডায়াবেটিস হবে কি না। হ্যাঁ, আমার বংশগত কারণ থাকলে আমার হবে এর কোনো কথা নেই। যদি আমি আমার লাইফস্টাইলকে ঠিক রাখতে পারি, জীবনযাত্রাকে আমি হেলদি লাইফ মেনটেন করতে পারি, তাহলে কিন্তু আমার রোগটা আমার হবে না। কারণ পারিপার্শ্বিক কারণ যুক্ত না হলে, কারণ এক হাতে তালিতে বাঁচবে না, 2 হাত তো লাগবে। এক হাতে বংশগত কারণ, আর হলো পারিপার্শ্বিক কারণ। পারিপার্শ্বিক কারণ হল যেটা মডিফাইবল, আপনি মডিফাই করতে পারেন, আপনার ওয়েটকে কমাইতে পারেন, ডায়েটটাকে ব্যালেন্স ডায়েটে নিতে পারেন, ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে পারেন, ঠিকমতো ঘুমাইতে পারেন, হেলদি যেটা স্লিপিং প্যাটার্ন, আমাদের ঘুম কয় ঘন্টা হইতে হবে? 6 থেকে 7 ঘন্টা হইতে হবে, কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে তা ঘুমাই না। আনডিটেক্টেড স্লিপ 67 আওয়ার্স, আর মোবাইল ফোন ইউজ কম করতে পারি। তাহলে এই যে কটা জিনিস আছে, দুইটা আমি ঠিক রাখতে পারি, তাহলে আই ক্যান প্রিভেন্ট মাই ডায়াবেটিস। এবং নিয়ন্ত্রণ বেলা কিন্তু একই কথা, লাইফস্টাইল যতই ওষুধ খাই না কেন, ইনসুলিন দেই না কেন, এখন লাইফস্টাইলটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। যদি লাইফস্টাইল ঠিক রাখতে পারেন, ডেফিনেটলি আপনার শর্টকাট নিয়ন্ত্রণ থাকবে। লাইফস্টাইল ঠিক নাই, আপনি ওষুধই খান বা ইনসুলিন দেন, কোনোভাবে আপনি সুগার কন্ট্রোল রাখতে পারবেন না। অনেক ধন্যবাদ সবাইকে। আমি জানি আপনাদের অনেক প্রশ্ন আছে, কারণ প্রশ্নের জন্ম দেয়, কিন্তু আমরা সময় স্বল্পতার কারণে সবার প্রশ্ন আর নিতে পারবো না। তো এই জায়গাটায় যেটা আমরা করতে যাচ্ছি যে আমাদের যদি আমরা পুরো বিষয়টাকে এভাবে সাম আপ করি যে আমাদেরকে ডায়াবেটিস জন্মগত ধারণা আছে, সেখানে আমাদের লাইফস্টাইলটাকে অ্যাড হলে পরে এটাকে আরও অ্যাগ্রাভেট করবে। সো আমরা যেটাই হোক না কেন, আমাদের যদি হেলদি লাইফস্টাইল মেনটেন করি, আমরা যদি হেলদি লাইফস্টাইলভাবে চলতে পারি, তাহলে আমরা ডায়াবেটিস প্রিভেন্ট করতে পারবো। আর যদি প্রিভেন্ট করার পর যদি হয়ে যায় কোনো কারণে, তাহলে পরে আমরা সেক্ষেত্রে যেটা করতে পারবো যে আমাদের কমপ্লিকেশন প্রিভেন্ট করতে পারবো। আমাদের তো আসলে উদ্দেশ্য এটাই, ডায়াবেটিস প্রথমে প্রিভেন্ট করা, না হলে পরে শেষে কমপ্লিকেশনটাকে প্রিভেন্ট করা। তো আমি এই কথাই রেখে আমি আজকের অনুষ্ঠান এখানে শেষ করতে চাচ্ছি। ধন্যবাদ সবাইকে।